হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট ক্লাস 2। এর আগে অলরেডি একটি ক্লাস আমাদের হয়ে গেছে। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ওই ভিডিওটি দেখে নেবে। আজকে গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এগুলো তোমাদের যে ডব্লিউপি পিআর অর্থাৎ পিআরবি বোর্ড যেরকম কোশ্চেন তোমাদের জন্য সেট করে থাকে, সেই প্রশ্নগুলির ধাঁচেই কিন্তু এই প্রশ্নগুলি বানানো। তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে এবং 40টি প্রশ্নের মধ্যে কটির উত্তর তোমার সঠিক হলো সেগুলো কিন্তু এই ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে দাদা আমার 20টি, 25টি, 30টি, 35টি বা 40টির প্রশ্নে আমার কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। ভারতের সংবিধান কত সাল থেকে কার্যকর হয়? ভারতের সংবিধান কত সাল থেকে কার্যকর হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 26শে জানুয়ারি 1950 থেকে কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়, অর্থাৎ অপশান সি যেটা রয়েছে সেটি হবে কিন্তু এই প্রশ্নের জন্য তোমাদের সঠিক উত্তর। তোমরা কিন্তু প্রত্যেকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবে উত্তরগুলো আমি উত্তর বলার আগে। ঠিক আছে, দেখো, পার্টিশন অফ ইন্ডিয়া প্ল্যান পরিকল্পনা কার নামে পরিচিত? পার্টিশন অফ ইন্ডিয়া পরিকল্পনা কার নামে পরিচিত, বা ভারত বিভাগ যে পরিকল্পনা কার নামে পরিচিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামেও কিন্তু পরিচিত। লর্ড মাউন্ট ব্যাটেনের নামে কিন্তু এই পরিকল্পনাটি রাখা হয়। তো অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের হট মানি বলতে কী বোঝায়? ভারতের হট মানি বলতে কী বোঝায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের হট মানি বলতে বোঝায় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টকে কিন্তু হট মানি বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। ভারতের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? ভারতের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? 4টি অপশান দেওয়া রয়েছে, দেখো, মহানদী, সুন্দরবন, গোদাবরী, কৃষ্ণা বদ্বীপ। কোন বদ্বীপটি? তোমরা রাখবে সুন্দরবন বদ্বীপ হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় বদ্বীপ। সংশোধনীতে বাতিল করা হয়? কোন মৌলিক অধিকার 44তম সংশোধনীতে বাতিল করা হয়? তোমরা রাখবে সম্পত্তির অধিকারকে কিন্তু 44 সালে এর যে সংশোধনী 44তম যে সংশোধনী রয়েছে সেখানে কিন্তু বাতিল করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে পোঙ্গো ড্যাম কোন রাজ্যে অবস্থিত? পোঙ্গো ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হিমাচল প্রদেশে কিন্তু পোঙ্গো ড্যাম অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বিজ্ঞানী কে? প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বিজ্ঞানী কে? তো সঠিক উত্তর হবে কিন্তু সিভি রমন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, কেনারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? কেনারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? যারা জানো কমেন্ট করো। আশা করি তোমরা সকলেই জানো উড়িষ্যার পুরীতে কিন্তু রয়েছে এই কেনারকের সূর্য মন্দির, যেটা হচ্ছে কিন্তু রাজা নরসিংহ কিন্তু এর নির্মাতা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে? তোমরা রাখবে অনুচ্ছেদ 356তে কিন্তু রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে। অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইকটা করে আমাদের এই 100টি লাইকের টার্গেটটিকে কিন্তু কমপ্লিট করে দেবে। শুধুমাত্র 100টি লাইক, প্রত্যেকে কিন্তু লাইক করবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো,
যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম কবে শুরু হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম কবে শুরু হয়? তোমরা রাখবে 1951 সালে কিন্তু ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন গাছের ছাল ব্যবহার করা হয়? কোন গাছের ছাল ব্যবহার করা হয়? আশা করি তোমরা সকলেই জানো যে দারচিনির যে ছাল রয়েছে সেটিকে কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে? গতকাল যে ভিডিওটি ছিল সেখানে আমি বেশ কয়েকটি সদর দপ্তর কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এর সদর দপ্তর কোথায়? তো আশা করি তোমরা সকলেই জানো, তোমাদের ডব্লিউপিতে কিন্তু বহুবার এই প্রশ্নটি এসেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জেনেভা, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সম্পন্ন হয়? ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সম্পন্ন হয়? তোমরা রাখবে পোখরান, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অর্থশাস্ত্র গ্রন্থ এর রচয়িতাকে? তোমরা রাখবে কৌটিল্য হচ্ছে কিন্তু অর্থশাস্ত্র এর রচয়িতা। কৌটিল্যের আরেক নাম কি? চাণক্য। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন ভিটামিনের ঘাটতিতে রক্ত জমাট বাড়তে সমস্যা হয়? কোন ভিটামিনের ঘাটতিতে রক্ত জমাট বাড়তে সমস্যা হয়? তোমরা রাখবে ভিটামিন কে এর যদি অভাব ঘটে তাহলে কিন্তু রক্ত জমাট বাড়তে অসুবিধা বা প্রবলেম হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কোন শহরের সঙ্গে সম্পর্কিত? সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কোন শহরের সঙ্গে সম্পর্কিত? তোমরা রাখবে এটি কিন্তু নিউ দিল্লির সাথে সম্পর্কিত। এটি একটি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গুরু গঙ্গাধর রাও কার সঙ্গে যুক্ত? গুরু গঙ্গাধর রাও কার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে 1857 সালের বিদ্রোহে কিন্তু গুরু গঙ্গাধর রাও কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠা করেন কিন্তু রাসবিহারী বসু, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অ্যামাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? অ্যামাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের সবচেয়ে লম্বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? ভারতের সবচেয়ে লম্বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? তোমরা রাখবে NH-44 হচ্ছে কিন্তু সব থেকে বড় হাইওয়ে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জাতীয় আয় কমিশন প্রথম কবে গঠিত হয়? জাতীয় আয় কমিশন প্রথম কবে গঠিত হয়? তোমরা রাখবে 1962 সালে কিন্তু এই জাতীয় আয় কমিশন প্রথম গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? আশা করি তোমরা সকলেই জানো যে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামে এসেছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো আশা করি অপশনগুলো তোমরা দেখছো যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, পেট্রোলিয়াম, এই চারটির মধ্যে কোনটি নয়? তোমরা রাখবে এই চারটির মধ্যে কিন্তু ইউরেনিয়াম যে রয়েছে সেটি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কয়টি তফসিল আছে? ভারতীয় সংবিধানের কয়টি তফসিল আছে?
তো মনে রাখবে ভারতীয় তফসিলে বর্তমানে কিন্তু 12টি তফসিল আছে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প মাপার যন্ত্র এর নাম কি? ভূমিকম্প মাপা এর যন্ত্রের নাম কি? তো আশা করি সকলেই জানো, সেটি হচ্ছে কিন্তু সিসমোগ্রাফ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা কে কে কত কোশ্চেনে অ্যান্সার করছো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পদক জিতেছিলেন? কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে কর্ণম মালেশ্বরী কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে পদক জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কোন সালে শুরু হয়? ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কোন সালে শুরু হয়? তো মনে রাখবে 1915 সালে কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি এটি কিন্তু শুরু হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধাতু তরল অবস্থায় থাকে? কোন ধাতু তরল অবস্থায় থাকে? তো আশা করি সকলেই জানো, এখানে 4টি অপশনের মধ্যে পারদ যে রয়েছে সেটি হচ্ছে কিন্তু তরল অবস্থায় থাকে। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল পার্ক ঘোষণার ক্ষমতা কার থাকে? অর্থাৎ কোনো একটা যে পার্ককে ন্যাশনাল পার্ক ঘোষণা করবে তার ক্ষমতা কার হাতে থাকে, কেন্দ্র নাকি রাজ্য? তো মনে রাখবে কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতেই কিন্তু এই ক্ষমতা থাকে, ঠিক আছে। ইচ্ছা করলে রাজ্যও পারে এবং যদি কেন্দ্র চায় কেন্দ্রও কিন্তু পারে। তো অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ব্লু রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত? ব্লু রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কিত বা নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তো মনে রাখবে মৎস্য উৎপাদনের সাথে কিন্তু এটি সম্পর্কিত। মাছ চাষকে বৃদ্ধি করার উদ্দেশ্যে কিন্তু এই যে ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব সেটি কিন্তু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম লোকসভার স্পিকারকে? ভারতের প্রথম লোকসভার স্পিকারকে? তো মনে রাখবে ভারতের লোকসভার প্রথম স্পিকার হচ্ছে কিন্তু জিভি মাভালাঙ্কার। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি ভারতের সর্বপ্রথম আইটি পার্ক? কোনটি প্রথম ভারতের সর্বপ্রথম আইটি পার্ক? তো মনে রাখবে টেকনো পার্ক যেটি তিরুবনন্তপুরমে রয়েছে সেটি হচ্ছে কিন্তু ভারতের সর্বপ্রথম আইটি পার্ক। অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অপারেশন ফ্লাড কার সঙ্গে সম্পর্কিত? অপারেশন ফ্লাড কার সঙ্গে সম্পর্কিত? তো মনে রাখবে অপারেশন ফ্লাড কিন্তু দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত, যা সাদা বিপ্লব নামেও কিন্তু পরিচিত। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোনটি ভারতের দীর্ঘতম নদী? কোনটি ভারতের দীর্ঘতম নদী? তো মনে রাখবে গঙ্গা হচ্ছে কিন্তু ভারতের দীর্ঘতম নদী। আশা করি সকলেই জানো গঙ্গা হচ্ছে কিন্তু ভারতের দীর্ঘতম নদী এবং এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 2525 কিলোমিটার। এটি হচ্ছে কিন্তু গঙ্গার মোট দূরত্ব এবং ভারত দিয়ে কত প্রবাহিত হয়? তোমরা রাখবে 1450 কিলোমিটার কিন্তু শুধুমাত্র ভারতের মধ্যে দিয়ে প্রবেশ হয় এবং তারপর সেটি বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত রত্ন পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? ভারত রত্ন পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? তোমরা রাখবে 1954 সালে কিন্তু ভারত রত্ন পুরস্কার প্রথম প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন ভাস্কর্য কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন ভাস্কর্য কোনটি? কোনটি? তো মনে রাখবে মহেঞ্জোদারোর নৃত্যরত মূর্তি, ঠিক আছে। মহেঞ্জোদারোর নৃত্যরত মূর্তি হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন ভাস্কর্য। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য এর উল্লেখ আছে? কি
কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে 4-এর এ অংশ 4A এর মধ্যে কিন্তু মৌলিক কর্তব্য এর উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নোবেল শান্তির পুরস্কার কোন ভারতীয় পান? নোবেল শান্তির জন্য কোন পুরস্কার পান, কোন ভারতীয় পুরস্কার পান? তো মনে রাখবে মাদার টেরেসা কিন্তু প্রথম এই শান্তির জন্য নোবেল পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যকে ভারতের ধান ভাণ্ডার বলা হয়? কোন রাজ্যকে ভারতের ধান ভাণ্ডার বলা হয়? তো এখানে অপশনগুলো একটু দেওয়া রয়েছে। তো এগুলোর কোনোটিকেই ধানের ভাণ্ডার বলা হয় না। যদি চাষের দিক দিয়ে দেখা হয় তাহলে তো পাঞ্জাবে ধান প্রচুর উৎপন্ন হয়, কিন্তু যদি ধানের ভাণ্ডার আমরা বলি তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের ধানের ভাণ্ডার বলা হয়, কারণ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়। এবং হেক্টর প্রতি যদি বলা হয়, হেক্টর প্রতি হচ্ছে কিন্তু পাঞ্জাব হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু এই প্রশ্নের জন্য যেহেতু শুধু ভারতের ধান ভাণ্ডার বলেছে, তো পশ্চিমবঙ্গ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকে প্রায় সঠিক উত্তর করতে পেরেছো। তোমাদের স্কোর কত হলো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানিয়ে দাও। এবং আজকে যে আমার ভিডিওর লাইকের টার্গেট 100 লাইক, সেটি কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যদি প্রথমবারেই পশ্চিমবঙ্গ পুলিশের বর্দিটি গায়ে নিতে চাও, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণের জন্য ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।